the ascites. Ascites means accumulation of fluid in the abdominal area বা abdominal cavity. কেন অ্যাসাইটিস হয়? আমরা অলরেডি জেনেছি যে আমাদের লিভার একটা ইম্পর্টেন্ট একটা রোল হলো অ্যালবুমিন তৈরি করে। তো লিভার যখন ইনজিওর্ড থাকে বা লিভার যখন প্রবলেম থাকে তখন হাইপো অ্যালবুমিনেমিয়া অ্যালবুমিন তৈরি করতে পারে না প্রপারলি। আর উইদাউট অ্যালবুমিন ভেসেলের ভিতরে ফ্লুইড থাকে না। তাহলে হাইপো অ্যালবুমিনেমিয়া ডিউ টু সিরোটিক লিভার ড্যামেজ cause fluid to leak into the surrounding tissue by osmosis. Increased portal venous pressure which causes the fluid to leak into the surrounding tissue. তারপরে hyperaldosteronism which leads to fluid retention. হাইপার এবং অ্যাট এ টাইম অ্যালডোস্টেরনও বেড়ে যায় যার ফলে তোমার ফ্লুইড রিটেনশনও থেকে যায়। জাস্ট এতটুকু জানলে হবে এখানে এবং আর কিছু জানা নাই আপাতত। দেখো হাইপার অ্যালডোস্টেরনিজম কেন অ্যাসাইটিস ঘটায়? অ্যালডোস্টেরনের যেখানে অ্যালডোস্টেরন মানে অ্যালডোস্টেরনের আমরা ইয়েতে এন্ডোক্রাইনে যদি পড়েছিলাম অ্যালডোস্টেরন মিন্স সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে। হ্যাঁ, তাহলে হাইপার অ্যালডোস্টেরন মিন্স যত বেশি sodium water তত বেশি পানি। Simple. Aldosterone is normally metabolized by the liver. When the liver is in failure, that conversion won't take place, leading to excess levels of aldosterone. High aldosterone level leads to retention of more water and sodium. যেটা কি মাত্র বললাম। Sodium can still go down because of dilution effect বা dilution hyponatremia. গতকালকে বলেছিলাম তিনটা কন্ডিশনে এই ডাইলিউশন হাইপোনাট্রিমিয়া দেখা যায়। at least আমরা যেন জানি যে এসআইএডিএইচ, অ্যাসাইটিস আর আরেকটা বলেছিলাম দাঁড়াও একটা জানি কি হ্যাঁ ক্রনিক হার্ট ফেলিওর। হ্যাঁ হার্ট ফেলিওর। ইয়েস, হার্ট ফেলিওরে এই তোমার ডাইলিউশন হাইপোনাট্রিমিয়া হয়। এবং এটাও বলেছিলাম যে গতকালকে আমরা এটাও শিখেছিলাম সিরোটিক পেশেন্টদের তিনটা মানে একটা বাজে একটা কমপ্লিকেশন হয়, সেটা হলো অ্যাসাইটিস, আর একটা হলো এসোফেজিয়াল ভ্যারিসেস। এসোফেজিয়াল ভ্যারিসেস মিন্স আমাদের যে এসোফেগাস আছে না, এসোফেগাসে অনেকটা ওই কি বলে ভেরিকোজ ভেইনের মতো হয়ে যায় এসোফেগাসে। এটাও হয়, এটা 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 খুবই বাজে একটা কন্ডিশন সিরোটিক পেশেন্টদের, এসোফেজিয়াল ভ্যারিসেস। আর একটা হেপাটিক এনকেফালোপ্যাথি। তো চলো আমরা একটু শুরু করি। অলরেডি আমরা শুরু করেছি। এবার আসলে ফাইন্ডিংস, একটা অ্যাসাইটিস হলে ফাইন্ডিংস আমরা কিভাবে দেবো? সবার আগে দেখি শিফটিং ডালনেস অন পারকিউশন। মানে হলো আমরা পেটের উপরে যখন ট্যাপ করি, পেটের উপরে যখন আমরা ট্যাপ করব পেশেন্টদের, যে অংশগুলোতে পানি জমা থাকে না সেই অংশগুলোতে পারকিউশন করলে ডালনেস সাউন্ড হয়। আমরা অলরেডি সাউন্ডের কিউমটাতে যেমন হলো হলো অর্গান লাইক লাংস, তারপরে আছে হলো ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এগুলো হলো হলো ফাঁকা থাকে ভিতরে। এগুলোর ভিতরে যখন ফাঁকা থাকবে তখন বাড়ি মারলে তোমার ইয়ে সাউন্ড হবে, রেজোন্যান্স সাউন্ড। আর যদি তোমার পানি থাকে তাইলে হবে হলো ডাল সাউন্ড, ডালনেস। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে এই পেটের উপরে যখন তোমার ট্যাপ করা হয় তখন পানি থাকার কারণে ডালনেস সাউন্ড হয়, ডালনেস। মানে কোনো একটা আহ, কলসের ভিতরে পানি ঢুকিয়ে থাপ্পড় দিলে সাউন্ড, এটা হলো ডালনেস সাউন্ড, একদম সোজা কথা। ফ্লুইড থ্রিল মানে বুঝায় মানে পেটের এক এই জিনিসটা বোঝা, এটা একটু বোঝার দরকার আছে। এই যে দেখো দাঁড়াও, এটা ডালনেস। ফ্লুইড থ্রিল মানে হলো তুমি এটা পুরোটাতেই তো ইয়ে তাই না, পানি তাই না, তুমি একে এক সাইড থেকে টোকা দিলে মানে পেটের একটা ট্যাপ করলে বা টোকা দিলে অপর পাশ থেকেও এটার ভাইব্রেশন পাওয়া যায়। এটাকে বলা হয় ফ্লুইড থ্রিল। মানে ট্যাপিং অন ওয়ান সাইড কজ ভাইব্রেট অন দি আদার সাইড, এটাকে বলা হয় ফ্লুইড থ্রিল। তুমি এক পাশের পেটের এক পাশে একটা টোকা দাও বা ট্যাপ করো, পেটের আরেক পাশে ধরে রাখলে, আরেকজন হাত দিয়ে ধরে রাখলে ওই সাইডেও তোমার এই ভাইব্রেশনটা পাওয়া যায়। এটাকে বলা হয় ফ্লুইড থ্রিল। এটা অ্যাসাইটিসে খুবই কমনলি দেখা যায়। ফ্ল্যাট অর প্রোট্রুডিং আম্বিলিকাস, মনে হয় যে নাভিটা বের হয়ে আসবে।
পেটের থেকে এরকম আর কি। ঠিক আছে? তারপরে অ্যাবডোমিনাল ডিস্টেনশন বা ডিসকমফোর্ট, তারপরে হলো স্ট্রাই অ্যান্ড প্রমিনেন্ট ভেইনস। স্ট্রাই মানে পেটে স্ট্রেচ মার্ক পড়ে যায় অনেক বেশি পানি জমার কারণে, স্ট্রেচ মার্ক পড়ে যায়, হ্যাঁ। তারপরে পেরিফেরাল এডেমা, পেরিফেরাল অর্গানগুলোতে মানে পানি জমে যায়, শর্টনেস অফ ব্রেথ, যদি লাংসে পানি জমে তখন শর্টনেস অফ ব্রেথও হতে পারে। মেডিকেল ম্যানেজমেন্ট, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, ইয়েস, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স এরা মানে পটাশিয়াম বাড়ায় দেয় নাকি কমায় দেয় শরীরে? এরা বাড়ায়। ইয়েস, অবশ্যই। এটা কোন কোন একটু বলো না ফার্ন, একটু হোল্ড রাখো দেখি। পাইসানো বলো। রাত্রি তুমি এই জিনিসগুলো লিখে রাখো যে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্সরা যারা, এরা বডিতে পটাশিয়ামের লেভেল বাড়ায় এবং সোডিয়ামের লেভেল কমায়। লিখে রাখো এই জিনিসটা। তুমি ইন্ডাক্ট্রোলজি পাও নাই, বাট তাও বলে দিলাম। দেখি ইয়ে বলো, পাইসানো বলো তো দেখি, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স এর একটা উদাহরণ। এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলা আসে। স্পাইরোল্যাকটিন। স্পাইরেনোল্যাকটোন, ইয়েস, স্পাইরেনোল্যাকটোন, হ্যাঁ। অ্যালবুমিন ইনফিউশন অ্যাজ অর্ডার্ড। আচ্ছা, কেন অ্যালবুমিন দিতে দিতে হবে লাবণী বলো তো? কেন দিতে হবে অ্যালবুমিন? হাইপো অ্যালবুমিনিয়া হবে, অ্যালবুমিন কমে যাবে এর জন্য। মানে এর ফলে কি হবে? এই অ্যালবুমিন দিলে কি হবে পেশেন্টের? কি লাভ হবে? অ্যালবুমিন তো বেড়ে যাবে, এটা ঠিক, বাট এর ফলে লাভটা হবে কি? প্রত্যেকটা মেডিকেশন একটা উপকারের জন্য দেয়, তাই না? কিন্তু টিস্যু কি থেকে ব্লাডে যাবে পরে। ইয়েস, ভেরি গুড। মানে যেই ফ্লুইডটা টিস্যুতে ছিল বা সেলে ছিল ওগুলা ব্লাডে আবার রিটার্ন করবে, হ্যাঁ, ফ্লুইড ব্যাক ইনটু দি ভাস্কুলার সার্কুলেশন। তারপরে প্যারাসিনথেসিস মানে হইলো ওই যে পেরিটোনিয়াল ক্যাভিটিতে অ্যাবডোমিনের ভিতরে তোমার নিডল ঢুকিয়ে দেওয়া হয় ট্রান্স অ্যাবডোমিনাল টু রিমুভ এক্সেস পেরিটোনিয়াল ফ্লুইড, ডান ফর ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক পারপাস। প্রসিডিউর কিভাবে করা হয়? প্যারাসিনথেসিস ইনফর্ম কনসেন্ট করা হয়, এবং এটার জন্য কিন্তু এনপিও, নাথিং ফর মাউথ, এর প্রয়োজন নেই, হ্যাঁ। এই যে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স যেটা বলি, ডিউ টু হাই রেস্ট সোডিয়াম কমায় দেয় এবং পটাশিয়াম বাড়ায় দেয়। ডায়াবেটিক্স অনেক প্রকার, ডায়াবেটিক্স আমরা আরেকবার একটু দেখি, এই যে পটাশিয়াম ডিপ্লিটিং, পটাশিয়াম স্পেয়ারিং, আর একটা হলো অসমোটিক ডায়াবেটিক্স। এদের ভিতরে একমাত্র ব্রেইন কন্ডিশন একমাত্র অসমোটিক ডায়াবেটিক্সই ব্যবহার করা হয়, ম্যানিটল। ঠিক আছে? আর পটাশিয়াম ডিপ্লিটিং মানে যেসব যেসব মানে ডায়াবেটিক্স গুলা খেলে পটাশিয়ামের লেভেল কমে যায়, বডিতে পটাশিয়াম কমায় দেয়, তাদেরকে বলা হয় পটাশিয়াম ডিপ্লিটিং, লাইক লুপ ডায়াবেটিক্স, লাইক ফ্রুসমাইড। লুপ ডায়াবেটিক্স এর ভিতরে ফ্রুসমাইড পড়ে। থায়াজাইড ডায়াবেটিক্স, সকল থায়াজাইড ডায়াবেটিক্স যেগুলো লেখা থাকে সেগুলো হলো থায়াজাইড ডায়াবেটিক্স। আর পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স লাইক স্প্যানোল্যাকটোন, আরো আছে যে ল্যাকটোন, ওগুলো হলো পটাশিয়াম স্পেয়ারিং, এরা হলো পটাশিয়ামের পরিমাণ বাড়ায় বডিতে। এখন একটা কমন সেন্স ব্যবহার করো, দেখো এই ডায়াবেটিস গুলা তো কোনটা পটাশিয়াম কমায়, কোনটা পটাশিয়াম বাড়ায়। এখন যাদের বডিতে অলরেডি হাইপার ক্যালেমি আছে, তাদেরকে কি আমরা, তাদের যদি কোনো এডেমা থাকে, তাদের কি আমরা পটাশিয়াম ডায়াবেটিস স্পেয়ারিং ডায়াবেটিস দিতে পারবো না? তাদেরকে আমরা লুপ ডায়াবেটিক্স বা থায়াজাইড ডায়াবেটিস এগুলো ব্যবহার করতে, এরকম ভাবে কোশ্চেন আসছে কিন্তু, হ্যাঁ। ফ্লুসিমাইড দিব। হ্যাঁ, এই দেখো, এটাই হলো অ্যাসাইটিস। অ্যাসাইটিস মানে অ্যাসাইটিস হলে পানি কিভাবে বের করে আনা হয়, এটাকে বলে প্যারাসিনথেসিস। ইনফর্ম কনসেন্ট এভাবে করা যায়, আবার এভাবে করা হয়। দেখো কেন এভাবে করা হয়, এটা কারণটা হলো পানির ধর্ম কিন্তু নিচের দিকে থাকা, বুঝছো? কি হলো? একটু দাঁড়াও। পানির ধর্ম হলো নিচের দিকে থাকে, এই যে
এই জন্য নিডেলটা নিচেই রাখা হয় এই জন্য, হ্যাঁ, কমন কমন সেন্স এগুলো কোশ্চেন আসে। Procedure কি inform consent, measure abdominal girth and weight before and after the procedure. Yes, এই প্যারাসিনথেসিস এর আগে পেশেন্টের অ্যাবডোমিনাল যে মাপ অ্যাবডোমিনাল মাপ নিতে হবে এবং প্যারাসিনথেসিস এর পরে অ্যাবডোমিনাল মাপ নিতে হবে। এর ফলে কি জানা যায় যে পেটের ফুলাটা কতটুকু কমছে, অথবা এর ভিতর দিয়ে আমরা বুঝতে পারি যে কতটুকু ইমপ্রুভ বা হয়েছে কিংবা হয়নি। লেট দ্য ক্লায়েন্ট এমপ্টি দ্য ব্লাডার। অনেক সময় হয় কি, এই যেহেতু এই নিডেলটা নিচে দিয়ে দিতে হয়, মানে মানে পেটের নিচে দিয়ে থাকে, পানিগুলো পানির ধর্ম যেহেতু নিচে পড়ে থাকা, তো নিচে দিয়ে যেহেতু নিডেলটা ঢুকাইতে হয়, এই জন্য অনেক সময় কি হয়, এই নিডেল ঢুকাইতে গিয়ে ব্লাডার পাংচার করে ফেলে। এই জন্য পেশেন্টকে এমটি দ্য বিফোর দ্য প্রসিডিউর এমটি দ্য ব্লাডার। Position client upright on the edge of bed with the back supported and feet. Resting on a stool might to high forward position if a client is bedridden. Yes, দেখো, যদি পেশেন্ট বসতে পারে তাহলে এই পজিশন, আর যদি বসতে না পারে তাহলে শোয়ার এই পজিশন। ঠিক আছে? তারপরে হলো অ্যাপ্লাই ড্রাই স্টেরাইল ড্রেসিং, মনিটর ইনসেপশন সাইট ফর ব্লিডিং, মনিটর ফর হেমাচুরিয়া। ইয়েস, যদি এই পেটের মানে ইয়েতে মানে প্যারাসিনথেসিসে যদি ব্লিডিং পাওয়া যায়, তবে ধরে নিতে হবে যে নিডল ইনসার্ট করার সময় ব্লাডার ফুটা করে দিছে, তার ফলে হেমাচুরি হবে। হ্যাঁ, রেকর্ড কালার, অ্যামাউন্ট এন্ড কনসিস্টেন্সি অফ ফ্লুইড উইথড্রন ডিউরিং দ্য প্রসিডিউর। ঠিক আছে, এতটুকু যথেষ্ট। এরপর আসলে সার্জারি। এবং আরেকটা জিনিস হলো যে এই এই এসআইটিস হলে বিশেষ করে সিরোটিক পেশেন্টদের, বুঝছো, সিরোটিক যেহেতু ভালো হয় না, তো এই সিরোটিক পেশেন্টদের এই এসআইটিস কিন্তু প্রায় লেগেই থাকে। এই জন্য এই প্যারাসিনথেসিস বারবারই করতে হয়। আর এই জন্য তোমার এই নিচের যে লিভাইন শান্ট, তার এই পদ্ধতিগুলা তোমার লং টাইমের জন্য ব্যবহার করা যায়, যেটাকে লিভাইন শান্ট বা পিরিটোনিয়াল ভেনাস শান্ট। শান্ট মিন্স এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া। ইনসারশন অফ এ সিলিকন ক্যাথেটার কানেক্টিং দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি এন্ড সুপেরিয়র ভেনা কাভা উইথ এ প্রেশার সেন্সিটিভ ভালভ। ইয়েস, দেখা দিচ্ছে এই জিনিস। পেরিটোনিয়াল ক্যাভিটিতে পানি জমে, এই পানিটা এই ভালভের মাধ্যমে আমাদের সুপেরিয়র ভেনা কাভা এসে পড়ে। এইটা আবার সিস্টেমিক সার্কুলেশনের সাথে মিশে তোমার হোল বডিতে ছড়ায় যায়, সিস্টেম সার্কুলেশনে মিশে যায়, এবং এর ফলে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যেই এক্সট্রা ফ্লুইডটা ছিল, এটা আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে, এবং এইটা আবার ওই যে সরি, এটা আবার ওই যে ডায়োটিক্স এর মাধ্যমে বডি কিডনির মাধ্যমে বের করে দেয়। এটা একটা ভিন্ন প্রসিডিউর। যদি এখান থেকে খুব একটা কোশ্চেন যে পেয়েছি তা কিন্তু না। এবার আসি হলো সার্জার, এটা বললামই, জাস্ট এর বাইরে না। মডিফাইড ডায়েট, রেস্ট্রিক্ট ফ্লুইড 1000 to 1500 ml পার ডে, সোডিয়াম রেস্ট্রিকশন 200 থেকে 500 মিলিগ্রাম পার ডে, হাই ক্যালোরি ফুড এন্ড স্ন্যাক্স। এর বাইরে আর জানা দরকার নেই। অনেকটা জিনিস আছে যেগুলো কমন সেন্স ব্যবহার করা উচিত এতদিনে হয়ে যাবে। এই যে দেখো, তোমার ইয়ে হলে, হ্যাঁ, মানে অ্যাসাইটিস হলে এই যে দেখো এরকমও হয়ে যায় অনেক সময়। এটা কিন্তু আবার আরেকটা রোগেও হয়, হ্যাঁ। দাঁড়াও। আচ্ছা, এবার আসি হলো এসোফেজিয়াল ভ্যারিসেস। আমাদের এসোফেগাস আছে না, এসোফেগাস, স্টোমাকের উপরে যে এসোফেগাস, এই যে এসোফেগাস,
এই এসোফেগাসের এইখানে ভেরিকোজ ভেইনের মতো অবস্থা হয়। এই সিরোটিক পেশেন্টদের এসোফেগাসের এখানে ভেরিকোজ ভেইনের মতো অবস্থা হয়। ঠিক আছে? এবং এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস কমপ্লিকেশন অফ হেপাটাইটিস বা লিভার সিরোসিস। লিখে রাখতে হবে। মোস্ট ডেডলি কমপ্লিকেশন। কি হয় এখানে এসোফেগাসের এখানে ডাইলেশন অফ দি ভেইনস অফ দি এসোফেগাস ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। ইয়েস, আমরা কি পোর্টাল হাইপারটেনশন সম্পর্কে বুঝি? রাত্রি, পোর্টাল হাইপারটেনশন, রাত্রি অথবা লাবণী, পোর্টাল হাইপারটেনশন। শ্রাবণী নাই। ভাইয়া পোর্টাল ভেইনের যদি হাই ব্লাড প্রেশার থাকে, হুম, আচ্ছা, গতকালকে কি আমরা শুনেছিলাম? গতকালে কিন্তু বলেছিলাম এটা সম্পর্কে একদম ডিটেলস। আজকেও আরেকবার একটু শুরু থেকে বলেছিলাম। তো এই পোর্টাল হাইপারটেনশন মানে হেপাটিক সার্কুলেশনের নিচের দিকে যখন প্রচুর প্রেসার হয়ে যায়, বিশেষ করে মানে তোমার সিরোস্টিক হলে এটা খুবই একটা ডেঞ্জারাস কমপ্লিকেশন এটা। যে সিরোসিস হলে তো আসলে পেশেন্ট মারাই যাবে আলটিমেটলি, বাট যেটা 6 মাস পরে মারা যেত, আর এই পোর্টাল হাইপারটেনশন হলে 1-1.5 মাস কিংবা 1 সপ্তাহ, 1-2 দিন পরে মারা যেতে পারে, এরকম কন্ডিশন হয়ে যায় আর কি। আগে মারা যায় আর কি। তো এই যখন পোর্টাল হাইপারটেনশন হয়, কি হয়, আমাদের এই লিভারের নিচেই কিন্তু স্টোমাকের ইয়েটা থাকে। ঠিক আছে? এই লিভার তো অনেক বেশি হার্ড হয়ে যায়, তাই না? মডিউলার হয়ে যায়, স্কার টিস্যু ফর্ম করে। তখন হয় কি, এই আমাদের যে এসোফেগাস, তারপরে তোমার এই যে লিভার, সরি এসোফেগাস, তারপরে স্টোমাকের নিচে আছে হলো স্প্লেনেল লার্জ, এগুলোতে প্রেশার অনেক বেড়ে যায়। তো এই স্টোমাকের উপরে যে এসোফেগাসটা থাকে, এসোফেগাসের এখানেও ম্যাসিভ আকারে প্রেশার বাড়ে। এর ফলে কি হয়, এই জায়গায় তোমার যে এসোফেগাসের এই আশেপাশে দিয়ে যে ভেইন মানে ভেসেল গুলা যায়, এগুলাতেও প্রচুর প্রেশারের কারণে ইন্টারনাল ব্লিডিং হওয়া শুরু করতে পারে। এটাকে এসোফেজিয়াল ভ্যারিসেস বলা হয়। Dilation of the esophagus due to portal hypertension leads to distension, hypertrophy, and increased fragility of the vessels. যেটা বললাম, frequent complication of cirrhosis or increased intra-abdominal pressure, mostly cirrhosis. ঠিক আছে? এই যে দেখো, ফার্স্ট এরকম প্রেসার, এখান থেকে হালকা ব্লিডিং বলা হয়। এইটা আবার তোমার ওই স্টোরের সাথে বের হয়ে আসতে পারে। প্রসিডিউর আছে এই ব্লিডিং আবার বের করে নেওয়ার জন্য। ভিতরে বেলুন বেলুন ব্যবহার করা হয়, অনেক কাহিনী আছে। এই যে এই যে এসোফেগাসের আশেপাশে অনেক ছোট ছোট ব্লিডিং শুরু হয়েছে, একটু পরে দেখাইতেছি, এটা আসবে। ফাইন্ডিংস কি? অ্যানোরেক্সিয়া, ভমিটিং, হেমাটেমেসিস বা মেলেনা, পেরিফেরাল এডেমা, তারপরে আসে হলো ফ্যাটিক, অবসাদ থাকবে, অ্যাসাইটিস তো এটা জানি আমরা, ইনক্রিজড স্প্লেনিক ডালনেস। আচ্ছা, স্প্লেনিক, স্প্লিন আছে না আমাদের লিভারের নিচে পাশে থাকে স্প্লিন, এই স্প্লিনিক ডালনেস মানে স্প্লিনের ভিতরেও পানি ফ্লুইড অ্যাকুমুলেটেড হয়ে যায়। আর স্প্লিনিক ডালনেস মানে হলো স্প্লিন বড় হয়ে গেছে বোঝায়, স্প্লিনোমেগালি। ক্যাপুট মেডুসা, slightly tortuous epigastric vessels that radiate from umbilicus and lead towards sternum and ribs. নাভির আশেপাশে, এটার মানে হলো ক্যাপুট মেডুসা মানে হলো নাভি এবং এর আশেপাশে। দাও দেখে দিচ্ছি। না, এটা ক্যাপুট মেডুসা মানে হলো, একটু দেখা যায়, ক্যাপুট মেডুসা হলো নাভি এবং এর আশেপাশের অংশে ভেইন গুলা প্রচুর ডমিনেট হয়ে যায়, ভেসে ওঠে ভেসেল গুলা। হ্যাঁ, ক্যাপুট মেডুসা, এই 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 যে দাঁড়াবে, ওটা কিন্তু উপরে তো ছিল, এই যে দাঁড়া, এই ছোট ছিল অত্যাধিক। আল্লাহ রে আল্লাহ, এটা কি অবস্থা? তোমরা কি সিরিয়াস পেশেন্ট দেখছো হসপিটালে কখনো? কেউ?
এই আজকে না ভয়েস ভালো করে শোনা যাচ্ছে না। এখন একটু কি শুনতে পাও? হ্যাঁ শুনছি। না মানে দেখানোর জন্য একটু দুই হাত দিয়ে দেখাইতেছিলাম তো। এই যে এটা ক্যাপট মেডুসা বলে এটাকে। মানে এত পরিমাণ ফুলে গেছে পেট, তোমার ভেইন গুলো একদম বের হয়ে আসতেছে এরকম মনে হয়। হ্যাঁ, আর এই কন্ডিশন আসলে পেশেন্ট টিকবে না, একদম মাথায় রাখ, মাস্ট মারা যাবে। ঠিক আছে, তারপরে ব্রুই, অ্যাবনর্মাল অসকালটারি সাউন্ড, এগুলা এই যে দেখো ক্যাপুসা, তারপরে